আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে দেশের ভিতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন অব্যাহত চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং সেটা আরো নিঃসন্দেহে জোরালো হবে বলা যায়, ঠিক একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একটা জোরালো চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপের মতন সংস্থা থেকেও নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যে যুক্তরাজ্যের পক্ষ থেকেও সেই ধরনের একটি চাপ এর মধ্যে আসতে শুরু করেছে। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তাদের আলোচনার বিষয় ছিল নির্বাচন, এবং এই বিষয়টি খোদ ক্যাথরিন ওয়েস্টই গণমাধ্যমকে জানিয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে। আমরা তার কথাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে তারা কোন অ্যাঙ্গেলে কথা বলছে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে না হাঁটলে বাংলাদেশে অশুভ শক্তির একটা উত্থান ঘটতে পারে, যে বিষয়টি বিভিন্নভাবে আলোচনা হচ্ছে সেটি মনে করিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত সাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। এবং এই বিষয়টি তো আমরা নিজেরাই লক্ষ্য করছি। 5 আগস্ট অনিবার্য পরিণতি ছিল শেখ হাসিনার, এটা যেমন সত্য কথা। 5 আগস্টের পরে নানানভাবে সাম্প্রদায়িক শক্তির একটা আস্ফলন আমরা দেখতে পাচ্ছি, এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। যে যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনী প্রক্রিয়া দিকে হাঁটতে হবে, এবং ক্যাথরিন ওয়েস্ট যে কথাটি বলেছেন নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে, সেটি অ্যাট ওয়ান্স এই মুহূর্তে ঘোষণা করতে হবে। সেই কথাটি নিশ্চয়ই তারা যা বলছে এইগুলোকে সরকার নিশ্চয় গুরুত্বের সঙ্গে নেবে, আমরা একটু আশাবাদ ব্যক্ত করতে পারি। নচেত ভয়ঙ্কর কোনো ভুল পথে আমরা অগ্রসর হচ্ছি, এটি এখন সব দিকেই উচ্চারিত হচ্ছে, সব দিক থেকেই। এবং বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে এর উত্তরে ক্যাথরিন ওয়েস্ট সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এবং একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। খুবই সিগনিফিকেন্ট দুটি কথা। তা হচ্ছে যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। দর্শক, বিশ্ববিখ্যাত একটি গণমাধ্যম দ্য ইকোনমিস্ট তারা একটি লেখা প্রকাশ করেছে। সেই প্রকাশিত সংবাদে এমনটা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারেন। কেন বিপদে পড়তে পারেন তার কিছু ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। যদিও বলা হয়েছে যে বিপ্লবের পর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে একটি স্থিরশীল অবস্থা রয়েছে, তবে সেটি ক্ষণিকের জন্য হতে পারে। আবার কেউ হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা সত্ত্বেও তাদের সাংগঠনিক কার্যক্রমে যে বাধা আসছে সেটি সম্পর্কে সম্ভবত যুক্তরাজ্য মেসেজটি পৌঁছে দিতে চেয়েছে। হতে পারে, আমরা জানি না, আমরা এই বিষয়ে নিশ্চিত না তারা আসলে কোনটিকে ইঙ্গিত করে কথা বলেছেন। তবে লেভেল প্লেইং ফিল্ড তো বহুল উচ্চারিত শব্দ, নিঃসন্দেহে যে কোনো নির্বাচনে এটি খুব প্রয়োজন। তবে ক্যাথরিন ওয়েস্টের এই বৈঠকটি, যেহেতু তিনি নিজে সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে, এই বৈঠকটিকে আমরা একেবারে হালকাভাবে নিতে পারি না। একই সঙ্গে আমি এটুকু একটু জানিয়ে রাখি, দ্য ইকোনমিস্ট তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, বিশ্ববিখ্যাত পত্রিকা গণমাধ্যম যুক্তরাজ্যের। তারাও কিন্তু তাদের লেখাতে
এই বিষয়টি সেই ট্রাম্প প্রশাসনের কাছে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ থাকার কথা নয় সেটি মনে করে দিচ্ছে। তার কারণ এখানে বলা হচ্ছে যে জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ণ মাত্রায় সমর্থন পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কিছু ডক্টর ইউনূস সরকার কিছু লোন পেয়েছে, পশ্চিমাদের বিভিন্ন সংস্থা থেকে কিছু ঋণ পেয়েছে, কিন্তু এইসবের পরে যে এই ধারাগুলো অব্যাহত থাকবে এটি মনে করার কোনো কারণ নেই। সবশেষে এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচন। ক্ষমতায় থাকার 3 মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত। সেটা হতে পারে 1 বছর বা তেমন কোনো সময়। আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরো কিছু করতে হবে। তার মানে আমরা বারবার শুনে আসছি সরকারের পক্ষ থেকে বা আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, কখনো রাজনৈতিক দল যা চাইবে তাই হবে, জনগণ যা চাইবে তাই হবে, কখনো বলছে সরকার যেটা ভালো মনে করবে তাই। সেটিকে সামনে এসে বলা হচ্ছে যে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ, এবং এইসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা শুধু দেশের 17-18 কোটি মানুষের উপরেই প্রভাব ফেলবে না, বরং একই সঙ্গে বাংলাদেশের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, ভারত, চীন, এমনকি পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বিতায়ও এর প্রভাব পড়বে। এবং বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের যদিও কোনো আইনিগত ভিত্তি নেই, তারপরেও 5 আগস্টের বিপ্লবের পর যে জনসমর্থন সেটি এই সরকারের জন্য বৈধতা এনে দিয়েছে। তারপরও এর ভিত্তি ঝুঁকিপূর্ণ, কারণ কোন ভোটে এর সমর্থন আদায় করা হয়নি। জনগণের সদিচ্ছা কুল হতে পারে, অর্থনীতি স্থিতিশীল থাকা সত্ত্বেও অক্টোবরে যে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে, যে চরম অবস্থায় গেছে নিত্যপণ্যের দাম, সেটি 13% গিয়ে দাঁড়িয়েছে। এর পরপর এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অস্থির অবস্থায় রয়েছেন। কেন অস্থির? তার উপরে এখন 2টি ভয়ঙ্কর চাপ ক্রমাগতভাবে অব্যাহত রয়েছে। সেই চাপ দুটি, একটি হচ্ছে কেন ক্ষণিকের জন্য, আমি বলছি সে বিষয় আপনাদের সামনে। ইকোনমিস্টের এই লেখাটির শিরোনাম করা হয়েছে আফটার দ্য রেভলিউশন বাংলাদেশ ইজ স্টেবল ফর দ্য মোমেন্ট, অর্থাৎ আপাতত একটা স্টেবল অবস্থা রয়েছে, কিন্তু আবার সাবটাইটেল করা হয়েছে মোহাম্মদ ইউনূস দ্য ইন্টারিম লিডার নিডস টু সেট এ ডেট ফর ইলেকশন। এই ধরনের একটি লেখা গত 2 দিন আগে, লেখা তো নয়, গবেষণা প্রতিবেদন ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি প্রকাশ করেছে। 137 পৃষ্ঠার প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো অনেকখানি কাছাকাছি, এবং ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ যে প্রতিবেদনটি দিয়েছে সেটিকে যথেষ্ট গ্রাহ্য করার কারণ রয়েছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তার কারণ তারা শুধুমাত্র যে লেখার জন্য লেখা বা কোনো ধরনের গবেষণার নামে কিছু প্রকাশ করা তা কিন্তু তারা করে না। যাই হোক, ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে যে কথাগুলো তুলে ধরেছে তার কিছু ব্যাখ্যাও এখানে উল্লেখ করা হয়েছে। যেমন শুরুতেই তারা বলছে বাংলাদেশের অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সময় আপাতত ভালো, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর। তার কারণ বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে আগের মতন আর পতনের মুখে নেই। এর যে জাতীয় প্রবৃদ্ধি 5% আসে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স আকারে, এবং তা স্থিতিশীল রয়েছে। আমরা জানি যে 5 আগস্টের আগে প্রবাসীদের পাঠানো অর্থ একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আবার ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দ্য ইকোনমিস্ট করেছে, সেটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য যথেষ্ট হতাশার। সেখানে বলা হচ্ছে যে এই ধরনের সুষ্ঠু পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করতে দেরি হলে বা নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। বিপ্লব শব্দটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেন,
আমি নিজেও দ্বিমত পোষণ করি, অবশ্যই একটা বড় পরিবর্তন হয়েছে, অবশ্যই এটি গণ অভ্যুত্থান ছিল, অবশ্যই একটা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। যে যেভাবেই আমরা দেখি না কেন একটা বড় কিছু তো অর্জন হয়েছে নিঃসন্দেহে। আমাদের নানান ধরনের ষড়যন্ত্র অনেকে খুঁজতে পারে এর পিছনে, যত কথাই হোক শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল। তো শেখ হাসিনা সরকার করেছে, তার বিচার করার জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে হচ্ছে, কিন্তু সেটি জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেগুলোকে সামনে এনে বলা হচ্ছে যে ছাত্র আন্দোলনকারীরা আবার রাজপথকে বেছে নিতে পারে, এ সময় সহিংসতার আশঙ্কাও দেখা দিতে পারে। পাশাপাশি আর একটি যে চাপ, সেই চাপটি হচ্ছে বিএনপিকে বলা হচ্ছে। বিএনপি কিছুদিন নরম গরম অবস্থায় ছিল, এখন বিএনপি সম্ভবত হার্ডলাইনে যেতে যাচ্ছে, সেটি তারা ইঙ্গিত করেছে। সেই যে আমাদের পরম পাওয়া, সেটি বিফলে যেতে পারে। এবং যেই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি, বর্তমান সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে। তবে সেই ব্যর্থতার জন্য মানুষ কতটুকু দায়ী, রাজনৈতিক দলগুলো দায়ী কতটা, অথবা সরকার নিজেই বা কতটুকু দায়ী, সেগুলো কিন্তু এখন আলোচনায় আসছে। আল্লাহ হাফিজ।